আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আর আদাব স্ক্রিন দেখা স্যার। যাচ্ছে? আদাব। একজন একটু বললো যে কথা শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি স্যার। ওকে। সো আজকে আমাদের পার্টিসিপেশন কম মনে হচ্ছে, এখনো অনেকেই জয়েন করিনি আমরা। আমরা গত ক্লাসে চ্যাপ্টার 6 শুরু করেছিলাম। হ্যাঁ, শোন না, বলো। স্যার এক্সামে নিতে চাইলেন না, এমসিকিউ নিয়ে প্রবলেম আছে। এমসিকিউ নিয়ে কি প্রবলেম আছে? এই যে হচ্ছে গিয়ে 3 নাম্বারের এমসিকিউটা একটু দেখেন, অপশনে মেবি ভুল আছে। আচ্ছা, এখনো সবাই পরীক্ষা দেয় নাই, এমসিকিউ মাত্র 7 জন না 8 জন খুব সম্ভবত দেখলাম যে অ্যান্সার করছে। যদি ভুল হয় তাহলে দিব কেমনে? ভুল থাকলে পরীক্ষার পরে সেই ভুল সংশোধন করা হবে, অসুবিধা নেই। আর তাহলে আমরা দাগাবোটা কি? কেন? 3 নাম্বার এমসিকিউ তে কি প্রবলেম হচ্ছে, কি মনে হচ্ছে? আপনি একটু দেখাবেন এখানে। এখন যে বলছে হচ্ছে গিয়ে কোনটি কঠিন থেকে একদম বায়বীয় হয়ে যায়, তো এটা হচ্ছে ন্যাপথলিন না? এটা খুব সম্ভবত কিছু তো পঞ্চম অধ্যায়ের ঠিকই আছে। কোশ্চেন না, এটা চ্যাপ্টার 2 এর কোশ্চেন। এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, এটা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন না। তো হ্যাঁ, 3 নাম্বার এমসিকিউ দেখলাম। হ্যাঁ, এটা 3 নাম্বার এমসিকিউ তো আছে, তো অ্যান্সার করো, অসুবিধা নাই তো। আমরা তো উদাহরণ পড়েছিলাম কোনগুলো ঊর্ধ্বপাতিত বস্তু, বইয়ে দেওয়া আছে। তোমাদের বইয়ে আছে যে কয়টা অপশন দেওয়া আছে সবগুলো বইয়ের অপশন। আচ্ছা পরীক্ষা নিয়ে আজকে কোনো কথাবার্তা বলবো না, কারণ পরীক্ষা সবাই এখনো দেয় নাই। সো এটা নিয়ে স্যার। কথাবার্তা বললে বাকিদের জন্য ফেয়ার হবে না। স্যার। স্যার। বলো। স্যার এমসিকিউ কি আমার খাতায় লিখে দেবো নাকি ওইখানে দিব? না, এমসিকিউ তোমার যেভাবে ফর্ম ফিল আপ করে আর কি, এমসিকিউ সেটাই সেভাবেই ফিল আপ করবা। তো ওইখানে তো স্যার হইতেছে না রে। হ্যাঁ স্যার, হইতেছে না ওখানে। স্যার আমাদের হইছে। হওয়ার কথা। যারা দিতে পারো নাই তারা একটু রিফ্রেশ করে আরেকবার ট্রাই করো। এখন ট্রাই করো, এখন দরকার নেই, একটু পরে ট্রাই করো আবার। হবে। ঠিক আছে, সো কারণ অনেকেই দিছে, 7-8 জন অলরেডি সাবমিট করছে। সো হওয়ার কথা। স্যার। কোশ্চেনে কোনো বা ইয়েতে কোনো প্রবলেম নাই, হয়তো বা তোমার কানেকশনের প্রবলেম থাকতে পারে। স্যার। স্যার, দুই বলো। তিনবার করে ট্রাই করছি, তারপরে স্যার আমি এমসিকিউ দিছিলাম, গেছিল ওইগুলা বুঝতে পারতেছি না গেছে কিনা। যদি এমসিকিউ দিয়ে থাকো এবং এমসিকিউ হয়, সাথে সাথে তোমার নাম্বার দেখা যাওয়ার কথা। যারা এমসিকিউ দিছো তারা কি নাম্বার দেখতে পারছো? পারছি স্যার আমি। হ্যাঁ, তো যাদেরটা যাদেরটা হয়েছে, মানে যাদেরটা মানে এমসিকিউ অ্যান্সার করা হয়েছে, তারা নাম্বার দেখতে পারবা সাথে সাথেই অ্যান্সার করা হইলে। সো যদি তুমি নাম্বার না দেখতে পারো, তার মানে তোমার অ্যান্সার হয় নাই, মানে সাবমিট করা হয় নাই। সো এর বের হয়ে এসে আরেকবার ঢুকে আরেকবার ট্রাই করে দেখবা। আর আমাদের তো দেওয়াই যাচ্ছে না ওখানে। কেন দেওয়া যাবে না? স্যার আমি তো বুঝতে পারতেছি না, আনসার তো যাই না, আনসারেই হ্যাঁ ক্লিক হয় না। তোমরা কি এখন ট্রাই করছো স্যার একটু না আগে কখন ট্রাই করছো? স্যার, অনেক এই সেই 5টা থেকে ট্রাই করতেছি। এখন একবার দেখো তো। হ্যাঁ, আমারও প্রথমে যাচ্ছিল না, পরে গেছে। স্যার এখন হইতাছে। হ্যাঁ, প্রবলেম হওয়ার কথা না, ফার্স্টের দিকে হয়তো বা প্রবলেম হচ্ছিল, কিন্তু এরপর আর প্রবলেম হওয়ার কথা না। 6টার পরে যারা অ্যান্সার করছো তারা মনে হয় খুব সম্ভবত কোনো প্রবলেম হয় না, তারা দিতে পারছো। 6টার আগে যারা করছো তারা, তাদের একটু প্রবলেম হইতে পারে। কয়েকটা এমসিকিউ তে দেখলাম যে ইও আসতেছিল না, যে কোশ্চেন আসতেছিল না, বা এরকম কিছু প্রবলেম দেখা যাচ্ছিল। এটা কেন হয়েছে আমি জানি না, হয়তো বা গুগল ক্লাসরুমের কোনো একটা প্রবলেম হয়েছে বা কিছু, কিন্তু এখন ঠিক থাকার কথা সবকিছু। আচ্ছা, আসছে। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। টাইম নষ্ট হয়ে গেছে অলরেডি 5 মিনিট। আমরা আজকে কি পড়তেছিলাম? আমরা পড়ছিলাম চ্যাপ্টার 6, মোলের ধারণা ও রাসায়নিক গণনা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কোশ্চেন, পরীক্ষাতে যা হয়েছে সেটার অ্যান্সার তো দিয়ে দেওয়া হবে, সবার খাতাও দিয়ে দেওয়া হবে, গুগল ক্লাসরুমে রেজাল্টও দিয়ে দেওয়া হবে। কারো কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করবা। এই সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে নেক্সট ক্লাসে করবা, আজকে না। Okay. তাহলে গতকালকে হ্যাঁ আমরা এখন দেখেছিলাম যে হইতেছে।
মোল কাকে বলে, মোল কাকে বলে, মোলের সংজ্ঞা, মোল কিভাবে কাউন্ট করতে হয়, এবং যদি আমাকে ভর দেওয়া থাকে সেই ভর থেকে আমি কিভাবে কি করতে পারি, মোল কাউন্ট করতে পারি বা অণুর সংখ্যা কাউন্ট করতে পারি, এই রিলেটেড কিছু প্রবলেম আমরা দেখেছিলাম। এই রিলেটেড যতটুকু আমাদের জানার দরকার গত ক্লাসে আমরা জেনেছি। আজকে আমাদের বইয়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে গ্যাসের মোলার আয়তন, সেকেন্ড টপিক এই চ্যাপ্টারের, যে গ্যাসের মোলার আয়তন। তো আয়তন আমরা বুঝি, আয়তন কাকে বলে সেটা আমরা অলরেডি জানি, যে যে কোনো একটা পদার্থ যেই পরিমাণ জায়গা দখল করে সেটাকে তার আয়তন বলে। আমরা যদি এটা সলিড পদার্থ হয় বা কঠিন পদার্থ হয় সেই ক্ষেত্রে আমরা আয়তন বলি কাকে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটাকে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি তার আয়তন। এটাকে আমরা বলি কি তার আয়তন, তাই না? তো এখন তরল পদার্থের আয়তন আমরা এভাবে পরিমাপ করতে পারি, লিটারে পরিমাপ করি সাধারণত। গ্যাসীয় পদার্থ, যেটা গ্যাসীয় পদার্থ সেই ক্ষেত্রে, আচ্ছা 30 সেকেন্ড। ওকে, সরি। যেটা বলতেছিলাম আমরা, যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা গ্যাসীয় পদার্থের কোনো আকার নেই, গ্যাসীয় পদার্থের কি নেই, কোনো নির্দিষ্ট আয়তনও নেই, তাই না? গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন নেই। আমি যেই কি রাখি, তোমার যেই পাত্রে রাখি সেই পাত্রের আয়তন সেই গ্যাসীয় পদার্থটা ধারণ করে। এখন গ্যাসীয় পদার্থের যে নির্দিষ্ট আয়তন নেই এটা যে আমরা বলতেছি, যখন আমরা একটা গ্যাসীয় পদার্থের একটা পরিমাণ ফিক্সড করে দিব, সেই পরিমাণ গ্যাসীয় পদার্থ কতটুকু জায়গা দখল করবে, সেই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ একটা গ্যাসীয় পদার্থ সে কতটুকু জায়গা দখল করবে সেটাকে আমরা তার আয়তন বলবো, সেটাকে কি আমরা তার আয়তন বলবো। তো এখন মোলার আয়তন কাকে বলে? মোলার আয়তন বলে যে এই যে গ্যাসীয় পদার্থ, যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় পদার্থ, এই নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় পদার্থ যদি আমি ফিক্স করে দেই যে 1 মোল, যে কোনো একটা গ্যাস তার যদি 1 মোল আমি নেই, সেই 1 মোলকে যে কোনো একটা পাত্রে রাখলাম, সে কতটুকু জায়গা দখল করবে বা কতটুকু আয়তন সে দখল করবে, সে কতটুকু আয়তন দখল করবে তাকে কি বলা হয়, ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাহলে সংজ্ঞাটা কি গ্যাসের মোলার আয়তনের? 1 মোল গ্যাসীয় পদার্থ, কোন ধরনের গ্যাসীয় পদার্থ সেটা কিন্তু আমাদেরকে বলে নাই, বা কোন গ্যাস সেটাও আমাকে বলে নাই। জাস্ট আমাকে বলছে যে 1 মোল গ্যাসীয় পদার্থ, যে কোনো গ্যাস, যে কোনো গ্যাস 1 মোল গ্যাসীয় পদার্থ যেই পরিমাণ আয়তন দখল করে তাকে ওই গ্যাসের কি বলে, মোলার আয়তন বলে। এই গ্যাসটা তোমার আদর্শ গ্যাসও হতে পারে, বাস্তব গ্যাসও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো এই মোলার আয়তন এটা পরিমাপ করব আমরা কিভাবে, আমরা কিভাবে পরিমাপ করব? এটা পরিমাপ করার জন্য আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে একটা স্ট্যান্ডার্ড আমাদেরকে ফিক্স করে দিয়েছে। এ বিজ্ঞানীরা কি আমাদের একটা স্ট্যান্ডার্ড ফিক্স করে দিয়েছে। তারা দেখছেন যে 1 মোল গ্যাস এটাকে যদি আমি প্রমাণ অবস্থায় রাখি, এটাকে কি অবস্থায় রাখি, যদি আমি প্রমাণ অবস্থায় রাখি তাহলে সে 22.4 লিটার জায়গা দখল করে। এটা যে গ্যাসই হোক না কেন, আমি যদি নাইট্রোজেন গ্যাস সেটাকে 1 মোল রাখি তাহলে সে কি প্রমাণ অবস্থায় 22.4 লিটার জায়গা দখল করবে। আমি যদি নাইট্রোজেনের বদলে হাইড্রোজেন গ্যাস রাখি 1 মোল, সে প্রমাণ অবস্থায় 22.4 লিটার জায়গা দখল করবে। এখন প্রমাণ অবস্থাটা কাকে বলে? প্রমাণ অবস্থাটা কি? প্রমাণ অবস্থা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফেরিক প্রেসার চাপ, মানে আমার তাপমাত্রা এবং চাপ যখন আমার কি ফিক্সড, আমার তাপমাত্রা ও চাপ এই দুইটা যখন ফিক্সড, কততে ফিক্সড? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফেরিক প্রেসার চাপ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফেরিক প্রেসার চাপ, এই তাপমাত্রা এবং চাপকে কি বলা হয়? এই অবস্থা যদি কোনো জায়গায় আমি আহ তৈরি করতে পারি তাহলে তাকে আমরা বলি কি, প্রমাণ অবস্থা। 1 অ্যাটমসফেরিক চাপ এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তৈরি করতে পারি তাহলে সেটাকে আমরা কি বলি, প্রমাণ অবস্থা বলি। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে প্রমাণ অবস্থা কাকে বলে, বা প্রমাণ তাপমাত্রা ও চাপ কাকে বলে, বা ইংলিশে এটাকে আমরা বলি কি, এসটিপি, বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে এটাকে কাকে বলে যদি আমাকে জানতে চাই তাহলে আমি কি অ্যান্সার দিব? আমার অ্যান্সার হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফেরিক চাপ, এই অবস্থাটাকে বলা হয় কি, প্রমাণ অবস্থা, বা এটাকে বলা হয় এসটিপি। সবাইকে আমরা বুঝতে পারতেছি কথা? জি স্যার। ওকে, তাহলে আমাদের এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এসআই একক কি? কেলভিন। কেলভিন। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা যদি কেলভিনে প্রকাশ করি কি হবে, এটা কত হবে, কত কেলভিন হবে? 273 কেলভিন। 273 কেলভিন, 273 কেলভিন।
তাহলে অনেক জায়গায় তোমার এমসিকিউ তে যদি আসে এসটিপি তে তাপমাত্রা কত, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সেটা কেলভিন আকারেও প্রকাশ করা থাকতে পারে, 273 কেলভিন বা 273 কেলভিনও থাকতে পারে। এক অ্যাটমসফেরিক প্রেসার তোমার প্রেসার বা চাপের তোমার এসআই ইউনিট কি? চাপের এসআই ইউনিট কি? কে বলতে পারবে চাপের এসআই ইউনিট কি জানি আমরা? প্যাসকেল। প্যাসকেল। হ্যাঁ, কেউ একজন বলছে আমাদেরকে প্যাসকেল। তো প্যাসকেল হচ্ছে কি চাপের এসআই ইউনিট। প্যাসকেল অথবা কি নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার, যেহেতু এটা কি একটা ডিরাইভড কোয়ান্টিটি, তাই না? এটা কি একটা লব্ধ রাশি না? চাপ কি? চাপ হচ্ছে একটা লব্ধ রাশি। ফিজিক্সে একদম প্রথম চ্যাপ্টারে খুব সম্ভবত আমরা পড়েছিলাম, তাই না? মৌলিক রাশি আর লব্ধ রাশি। চাপ হচ্ছে কি একটা লব্ধ রাশি। তো এটার ইউনিট কি? এসআই ইউনিটে যদি প্রকাশ করি নিউটন পার মিটার স্কয়ার অথবা কি প্যাসকেল, তাহলে এক অ্যাটমসফিয়ারিক প্রেসার এটাকে যদি আমি প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ারে কনভার্ট করি কত হবে? বলেছিলাম আগে একটা ক্লাসে। 17, সরি, এক অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কি 101,329,325 নিউটন পার মিটার স্কয়ার। মনে আছে? ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কি 101,325 নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। এটা হচ্ছে আমাদের এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারের ক্রাইটেরিয়া। এসটিপি হতে হলে আমার টেম্পারেচার হতে হবে কত? 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। আর চাপ হতে হবে কত? চাপ হবে এক অ্যাটমসফিয়ারিক প্রেসার অথবা 101,325 নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল। এটা হচ্ছে আমাদের প্রমাণ অবস্থা বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার অথবা প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? গ্যাসের মোলার আয়তন কাকে বলে? যে এক মোল গ্যাসীয় পদার্থ, যে কোনো গ্যাস এক মোল, সেটা কতটুকু জায়গা দখল করে, যে আয়তনটা দখল করে সেই আয়তনটাকে বলা হয় কি ওই গ্যাসের মোলার আয়তন। আচ্ছা, তাহলে এখন আমাকে যদি জানতে চাই যে 2 মোলার গ্যাস, আমাকে বললো যে একটা গ্যাসের 2 মোলার আছে কোন একটা জায়গায়, তাহলে সেখানে তোমার কয় মোল গ্যাসীয় পদার্থটা আছে? অবশ্যই কি আমার 2 মোল আছে, তাই না? এক মোল মানে কি মোলার, আমরা সাধারণত এক কোন জায়গায় কি উল্লেখ করি না। তো মোলার আয়তন বললেই আমরা বুঝে ফেলবো যে কি আমাকে ইউনিট বোঝাচ্ছে বা একক বোঝাচ্ছে, বা এক মোল যতটুকু জায়গা দখল করতেছে সেটাকে বলতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন এটা কল আসছে। তাহলে আমরা জানলাম কি গ্যাসের মোলার আয়তন। মোলার আয়তন হচ্ছে কি এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তনটা দখল করে সেটাকে আমরা বলছি গ্যাসের মোলার আয়তন। আর প্রমাণ অবস্থায় বা এসটিপি তে যে কোনো গ্যাস, সেই গ্যাসের এক মোল গ্যাস সবসময় কি করবে? তোমার 22.4 লিটার জায়গা দখল করবে। সেটা কোন গ্যাস সেটা আমার দেখার বিষয় না, যে গ্যাসই হোক না কেন, আমি যদি আমার টেম্পারেচার এবং প্রেসার মানে আমার পারিপার্শ্বিক অবস্থা যদি এসটিপি তে নিয়ে যেতে পারি, এসটিপি তে নিয়ে গেলে সেটা সবসময় কি 22.4 লিটার জায়গা দখল করবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যদিও একটু কথা আছে যে আমাদের এই এসটিপি তে ধরা হয় যে আমাদের এই গ্যাসগুলো আদর্শ আচরণ করতেছে। ধরা হয় যে এসটিপি তে আমাদের এই গ্যাসগুলো কি করতেছে? আদর্শ আচরণ করতেছে। আদর্শ গ্যাস কি চিনি আমরা? ওই যে অ্যাভোগাড্রোর সূত্র, বয়লারের সূত্র, আর হচ্ছে চার্লসের সূত্র মেনে চললে ওটাকে আদর্শ গ্যাস বলে। এটা কি আমরা সবাই জানি? স্যার, হয়তো কিন্তু জানি না এরকম তো অনেকেই। কখনো বাস্তবে পাওয়া যায় না, না? হ্যাঁ, আদর্শ গ্যাস তোমার বাস্তবে তো সম্ভব না। তো আদর্শ গ্যাস হচ্ছে যে গ্যাসের যতগুলো সূত্র আছে, গ্যাসের কিছু সূত্র আছে, যে বললো চার্লসের সূত্র, বয়েলসের সূত্র, তারপর অ্যাভোগাড্রোর সূত্র অথবা ল অফ প্রেসার। এই সবগুলো সূত্র, যে P1V1/T1 = P2V2/T2, এটা একটা সূত্র, এবং PV = NRT, এই দুইটা সূত্র, এই সূত্রগুলো যে গ্যাসগুলো মেনে চলে এই গ্যাসগুলো হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাস।
আমরা ধরে নেই এই যে 22.4 লিটার, এই যে আমি আয়তনটা বের করছি, এটা সবসময় আমরা আদর্শ গ্যাস ধরে নিয়ে হিসাব নিকাশ করি। সো অনেক জায়গায় মানে অনেক সময় কোয়েশ্চেনে তোমার উল্লেখ থাকে যে এই স্টয়কিওমেট্রির ম্যাথ গুলো করার ক্ষেত্রে, যেমন তোমার মোলার ভলিউম বা এই সকল বের করার ক্ষেত্রে কিছু কিছু সময় টিচাররা যারা একদম পারফেক্টলি কোয়েশ্চেন করতে চায় তারা উল্লেখ করে দেয় যে ধরে নেই গ্যাসগুলো আদর্শ গ্যাস বা এত মোল আদর্শ গ্যাস। ঠিক আছে, তো আদর্শ গ্যাস দেখে যাতে আমাদের অপরিচিত না লাগে, তো এই কারণে আমরা জেনে রাখলাম আদর্শ গ্যাস হচ্ছে কি যেটা তোমার একদম পারফেক্টলি সবকিছু মেনে চলে। যদি আদর্শ গ্যাস হয় তাহলে সেটা অবশ্যই কি তোমার এসটিপিতে কি করবে, সে 22.4 লিটার এতটুকু জায়গা সে দখল করবে। ঠিক আছে, এখানে আমাদের আর কোনো এক্সট্রা কোনো কথা নাই। আচ্ছা, কিছু প্রশ্ন আছে আমাদের, প্রশ্নগুলো খুবই ছোট ছোট প্রশ্ন, সবাই হাতে হাতে করে ফেলি। কি বলছে, প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাস CH4 বা মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? তাহলে বের করে ফেলো। আমরা রিলেশনটা কি দেখছি? আচ্ছা, 1 মিনিট, আমরা কি রিলেশনটা দেখছি এর মধ্যে? যে আমার 1 মোল, আমরা একটু আগে দেখলাম যে 22.4 লিটার, এইটুকু গ্যাস থাকে কয় মোলে? 1 মোলে থাকে। তাহলে আমাকে যে কোনো একটা বলে দিল যে ভি লিটার গ্যাস আছে, তার কত মোল সংখ্যা কত। আমাকে যদি বলে দেয় ভি লিটার গ্যাস আছে সেটার মোল সংখ্যা কত, তাহলে আমি কিভাবে বের করব? ফার্স্ট হচ্ছে 1 লিটারের জন্য কত সেটা বের করতে হবে, 22.4 দিয়ে ভাগ করতে হবে, এরপরে ভি দিয়ে মাল্টিপ্লাই করব। এত মোল আমার গ্যাস আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, যে এন বা মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু আমার ভি বাই 22.4। এন ইকুয়ালস ভি বাই 22.4। আচ্ছা, এছাড়া আমরা আগের দিন আমরা কিছু সূত্র দেখেছিলাম, লাস্ট ক্লাসে আমরা কিছু সূত্র দেখেছিলাম। কি কি সূত্র দেখেছিলাম? লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম, আর এন ইকুয়ালস টু এন বাই এন এ। মনে আছে সবার? জি। আচ্ছা, হ্যাঁ, আশা করি সবার মনে আছে। তো এই সূত্রগুলো ইউজ করে আমরা ম্যাথ গুলো করে ফেলবো। সূত্রগুলো ইউজ করে আমরা কি করবো, ম্যাথ গুলো করে ফেলবো। দেখি ফার্স্ট ম্যাথের অ্যান্সার হয়েছে কারো? জি। তোমার কথাটা কেটে কেটে আসছে, আমি বুঝতে পারিনি। জি স্যার, করছি প্রথম। অ্যান্সার কত? স্যার, I equals 378 into 10 to the power 23. 10 to the power 23, 24 আসার কথা, তো 1.2 ইন্টু 10 to the power 24 আসার কথা। 1.2 ইন্টু 10 to the power 24 আসার কথা। আচ্ছা, আমরা ম্যাথটা করি তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রমাণ অবস্থায় কি বলছে, 5 লিটার মিথেন স্যার গ্যাস। হ্যাঁ, বলো। স্যার আমারটা সে 5.377 ইন্টু 10 power 23। স্যার স্যার আমারও আমি এটা আছে। স্যার এটা তো বইয়ের আচ্ছা আচ্ছা, কোশ্চেন। সরি, এটা হচ্ছে কি আমাদের, হ্যাঁ ঠিক আছে, আমি এখানে এটা লাস্টে আমরা মাল্টিপ্লিকেশনে পড়ছিলাম ভুল হয়েছে। আগে। 5.3 ইন্টু 10 to the power 23, 5.3 ইন্টু 10 to the power 23। ঠিক আছে, সরি, ক্যালকুলেশনে একটু ভুল ছিল। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কি তোমার, যে প্রমাণ অবস্থায় বলে দিছে। সো তোমার কি 22.4 লিটার মিথেন গ্যাসে থাকবে কি আমার অ্যাভোগাড্রো সংখ্যক নাম্বার, তাই না? 22.4 লিটারে যেহেতু 1 মোল থাকে, তাহলে 22.4 লিটারে থাকবে কি আমার অ্যাভোগাড্রো সংখ্যা সমান পরিমাণ হাইড্রোজেন, কি তোমার মিথেন অণু, এবং প্রত্যেকটা মিথেন অণুতে থাকবে কয়টা করে, 4টা করে হাইড্রোজেন পরমাণু। তাহলে সেই রিলেশন ইউজ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে 5.37 ইন্টু 10 to the power 23। কারো কি অন্য কিছু আসছে, বা এটা কি বুঝতে পারি না এই প্রসেসটা? বইয়ের ম্যাথ খুব সম্ভবত এটা, তাই না? জি জি স্যার। স্যার জি স্যার। হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম ম্যাথই বই থেকেই কপি করা। আচ্ছা, এরপরে কি আসতেছে দেখো, প্রমাণ অবস্থায় 20 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? আমাকে বলছে প্রমাণ অবস্থায় 20 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত, তাহলে বের করো। স্যার স্যার এখানে 16 লিটার হয়। 14 না? কি 14? আণবিক ভর। নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, আর নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 28। নাইট্রোজেন গ্যাস বলা মানে কি, নাইট্রোজেন গ্যাস বলা মানে হচ্ছে N2, এটার আণবিক ভর হিসাব করতে হবে। আণবিক ভর হচ্ছে 28। অ্যান্সার হচ্ছে কত আসছে?
স্যার 16 লিটার হয়। অ্যান্সার আসছে 16 লিটার। জি দেখো তো স্যার। সবার কি 16 লিটার আসছে কিনা। জি স্যার। তো হচ্ছে আমাদের 16 লিটার। ওকে, কিভাবে করলাম আমরা? আমরা জানি কি নাইট্রোজেন গ্যাস প্রমাণ অবস্থায় তোমার 1 মোল নাইট্রোজেন গ্যাস সেটা 22.4 লিটার জায়গা দখল করে। তাহলে 1 মোলে কত গ্রাম সেটা আমাকে বের করতে হবে। আমি মোল হিসাব করে যদি দেখি তাহলে এটার আণবিক ভর হচ্ছে 28। তাহলে এটার 1 মোলে 28 গ্রাম। 1 মোল নাইট্রোজেন গ্যাস মানে হচ্ছে কি তোমার 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস। তাহলে 28 গ্রাম জায়গা দখল করে 22.4 লিটার। 1 গ্রাম করে কত? 20 গ্রাম করে আমার 16 লিটার। 16.01 সামথিং। স্যার হ্যাঁ বলো। সূত্র দিয়ে করলে হবে না? হ্যাঁ, সূত্র দিয়ে করলেও হবে, কোনো অসুবিধা নেই। যেভাবে করো অ্যান্সার ঠিক থাকলে কোনো অসুবিধা নেই। এরপর আসতেছে কি আমাদের মোল সংখ্যার সাথে আণবিক ভর, আয়তন ও অণুর সংখ্যার সম্পর্ক লেখো। করছি স্যার। হ্যাঁ, এটা উপরে লেখাই আছে মনে হয় খুব সম্ভবত, তাই না? মোল সংখ্যার সাথে আমাদের আণবিক ভর, এটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যার সাথে কি আমাদের আণবিক ভর, তারপর হচ্ছে মোল সংখ্যার সাথে আয়তন, মোল সংখ্যার সাথে আয়তন এবং মোল সংখ্যার সাথে অণুর সংখ্যা। সরি, আয়তন ফার্স্টেরটা। আয়তন এবং মোল সংখ্যার সাথে আমাদের কি অণুর সংখ্যা, এই যে সম্পর্কটা n = v/22.4, n = w/m, n = অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে আমাদের কি, যদি আমাদেরকে সম্পর্ক লিখতে বলে কয়েক লাইন কথায় লেখার পরে এই সূত্র 3টা লিখে দিব, সেটা হচ্ছে আমাদের কাজ শেষ। ঠিক আছে। তাহলে মোলার আয়তন সম্পর্কে কারোর কোনো প্রবলেম নাই আশা করি। এটা খুবই সিম্পল একটা জিনিস। এরপরে আমরা আসতেছে মোলার দ্রবণ। এরপরে আমাদের টপিকটা হচ্ছে কি মোলার দ্রবণ। তো দ্রবণ নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলে ফেলছি। দ্রবণ কাকে বলে আমরা জানি। দ্রবণ কি? দ্রব এবং দ্রাবক এর একটা সমসত্ব মিশ্রণকে আমরা বলি দ্রবণ, তাই না? দ্রব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণকে আমরা বলি দ্রবণ। তা দ্রবণ তৈরি হতে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রব। এখন দ্রাবক কোনটা? দ্রাবক হচ্ছে সাধারণত বেশি পরিমাণে যেটা থাকে এবং দ্রবকে যে ভেঙে দ্রবীভূত করতে পারে, এবং যে জিনিসটা ভেঙে দ্রবীভূত হয়ে যায় সেটাকে আমরা বলি দ্রব। তাহলে এখন মোলার দ্রবণ কাকে বলে? তাহলে মোলার দ্রবণ কাকে বলে, দেখো কি লেখা আছে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যদি 1 লিটার দ্রবণের মধ্যে, এই জিনিসটা একটু ভালোভাবে আমরা খেয়াল করি, 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে, তাকে মোলার দ্রবণ বলে। এই এক কথাটা কি আমরা উল্লেখ করি না? এক কথাটা আমরা উল্লেখ করি না, আমরা বলি তাকে মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণ বলতে আমরা কাকে বুঝি? যেই দ্রবণে আমার 1 লিটার দ্রবণের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায়, অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায় কথাটা উল্লেখ করতে হবে। তাপমাত্রা চেঞ্জ করলে আমার এই যে মোলার দ্রবণের মধ্যে কতটুকু দ্রবীভূত হবে সেই পরিমাণটা চেঞ্জ হয়ে যায়। তো তাপমাত্রা যে নির্দিষ্ট এটা আমাকে বলে দিতে হবে যে আমি তাপমাত্রা চেঞ্জ করতেছি না। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যদি 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে, তখন তাকে আমরা কি বলি? মোলার দ্রবণ বলি। আচ্ছা, এই মোলার দ্রবণ এই কথাটা আমার কার সাথে সম্পৃক্ত? এই কথাটা আমাদের মোলারিটির সাথে সম্পৃক্ত। এখান থেকে আমরা আরেকটা টার্ম পাই, যে টার্মটাকে আমরা বলি মোলারিটি। তো মোলারিটি কি জিনিস সেটা জানার আগে আমরা যদি একটু জিজ্ঞেস করি, ঘনমাত্রা কাকে বলে? বলতো ঘনমাত্রা, ঘনমাত্রা জিনিসটা কি? কে বলতে পারবে? কোন বস্তুতে একটি পদার্থ কতটুকু আছে এরকম কিছু একটা। ঘনমাত্রা হচ্ছে কি সাধারণত যে তোমার যে কোনো একটা মিশ্রণে মনে করো একটা জিনিস থাকলে সেটা ঘনমাত্রা নির্ণয় করতে পারি না আমরা। একাধিক জিনিস আছে, একাধিক জিনিস থাকলে সেটা কি মিশ্রিত অবস্থায় থাকে, আমরা সেটাকে মিশ্রণ বলতে পারি। যে কোনো একটা মিশ্রণে তোমার যে কোনো একটা উপাদানের, যে কোনো মিশ্রণের মধ্যে একাধিক উপাদান আছে, সেই যে কোনো একটা উপাদানের পরিমাণ, যে কোনো একটা উপাদানের পরিমাণ কার সাপেক্ষে? ওই যে অপর যে তোমার বস্তুটা আছে বা অপর যে উপাদানটা আছে সেই তার সাপেক্ষে যে কোনো আরেকটা বস্তুর পরিমাণকে আমরা বলি ঘনমাত্রা। যে কোনো একটা সাপেক্ষে আরেকটাকে যদি আমি কি করি, হিসাব করি, এটা কিভাবে হিসাব করতে পারি? ঘনমাত্রা আমি ভরের সাপেক্ষে হিসাব করতে পারি। আমি ভরের সাপেক্ষে হিসাব করতে পারি যে আমার কাছে দুইটা বস্তু আছে, এক্স এবং ওয়াই। তাহলে ওয়াই এর ভর হচ্ছে ধরো 100 গ্রাম। এই 100 গ্রাম ওয়াই এর মধ্যে কত গ্রাম তোমার এক্স আছে, এটা এভাবে আমরা ঘনমাত্রা হিসাব করতে পারি। অথবা ঘনমাত্রা আমরা ওয়েট পার ভলিউম হিসাব করতে পারি, যে আমার মনে করো যে কোনো একটার ভলিউম বা আয়তন দেওয়া আছে যে 100 মিলিলিটার। 100 মিলিলিটারের মধ্যে কত গ্রাম কোন একটা বস্তু আছে, আমি সেটাকে ভলিউম বাই ভলিউম হিসাব করতে পারি, যে আমার 100 মিলিলিটারে কত মিলিলিটার এক্স বস্তুটা আছে। এই যে যে এই হিসাব নিকাশ গুলোকে আমরা কি বলি? আমরা বলি ঘনমাত্রা।
এগুলোকে বলি ঘনমাত্রা, যে মিশ্রণের দুইটা আলাদা আলাদা উপাদান একটা সাপেক্ষে আরেকটা কতটুকু আছে এটার পরিমাণটাকে আমরা বলি ঘনমাত্রা। তো এই যে মোলারিটি হচ্ছে আমাদের দ্রবণের ঘনমাত্রা পরিমাপের একটা একক। মোলারিটি কি? মোলারিটি হচ্ছে আমাদের দ্রবণে ঘনমাত্রা পরিমাপের একটা একক। এই এককের মধ্যে আমরা কি হিসাব করি? আমরা হিসাব করি প্রতি লিটার দ্রবণে, আমরা হিসাব করি প্রতি লিটার দ্রবণে কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে, কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে, এবং দ্রব কোন ইউনিটে? মোল ইউনিটে। আমার প্রতি লিটার দ্রবণে যে কয় মোল দ্রব দ্রবীভূত আছে সেটাকে বলা হয় ওই দ্রবণের মোলারিটি। মাঝে মাঝে তোমার প্রশ্ন আসে যে মোলারিটি কাকে বলে। মোলারিটি কাকে বলে? যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যে কয় মোল দ্রব দ্রবীভূত আছে তাকে বলা হয় ওই দ্রবণের মোলারিটি। এখন মোলারিটি 1 হলে সেটাকে বলা হয় কি? মোলার দ্রবণ। কোনো একটা দ্রবণের মোলারিটি যদি 1 হয় তখন সেটাকে বলা হয় মোলার দ্রবণ। আমরা এই যে এই সংজ্ঞার বদলে যদি এই সংজ্ঞাও দেই, কোনো একটা দ্রবণের মোলারিটি 1 হয়, 1 হলে তাকে মোলার দ্রবণ বলা হয়। কিছু নাম্বার পাওয়া যেতে পারে, পারফেক্ট নাম্বার পাওয়ার জন্য আমরা চেষ্টা করব যে পুরাটা লেখার জন্য, যে 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত অবস্থায় থাকলে তখন তাকে সেটাকে কি বলা হয়? মোলার দ্রবণ বলা হয়। আশা করি সবাই বুঝতে পারছি। মোলারিটি কাকে বলে? মোলারিটি হচ্ছে কি আমাদের 1 লিটার দ্রবণের মধ্যে কতটুকু কি আছে, কত মোল দ্রব দ্রবীভূত অবস্থায় আছে সেটাকে আমরা বলি মোলারিটি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এই দ্রবণের জায়গায় দ্রাবক বলতাম, আমার হিসাব কি সেম থাকতো? দেখো তো, আমরা যদি দ্রাবক চিন্তা করতাম, আমি যদি বলি 1 লিটার দ্রাবকে কত মোল দ্রব দ্রবীভূত অবস্থায় আছে, তখন সেটা কি মোলারিটি হবে? বলতো দ্রবণ আর দ্রাবক আমি কি যে কোনোটা ইউজ করতে পারবো, নাকি দুইটা মানে একসাথে ইউজ করতে হবে আমাকে? কোনটা ইউজ করতে হবে, নাকি যে কোনো একটা ইউজ করলেই হবে? দ্রবণ ইউজ করতে হবে। আমাকে দ্রবণ আমাকে দ্রবণই চিন্তা করতে হবে, কারণ দেখো, যখন আমরা সলিড কোনো কিছু মিশাচ্ছি, আমি যদি দ্রবটা যদি সলিড হয় সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হচ্ছে না বুঝতে, আমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি ওই দ্রবটা আমার লিকুইড হয়, আমি যদি একটা লিকুইডের মধ্যে আর একটা লিকুইডের দ্রবণ তৈরি করতেই পারি। যেমন আমি পানিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশাচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডও আমার লিকুইড অবস্থায় পাওয়া যায়, আবার পানিও তো লিকুইড, তাহলে লিকুইডের মধ্যে লিকুইড মিশাচ্ছি, এই ক্ষেত্রে আমি ঘনমাত্রা নির্ণয় করব। তখন আমি তো কি হিসাব করব, যে আমি 100 মিলি তোমার সরি 1 লিটারের মধ্যে মনে করো যে 250 মিলিলিটার, আমি 1 লিটার দ্রাবকের মধ্যে 1 লিটার দ্রাবকে পানি নিলাম 1 লিটার, আমার পানি নিলাম আমি কত 1 লিটার, আর মনে করো HCl আমি নিলাম 250 মিলিলিটার, আমি HCl বা দ্রব এটাকে নিছি কত 250 মিলিলিটার। তাহলে যখন আমি দ্রবণটা তৈরি করব, আমার দ্রবণের ভলিউম কত হবে বলতো? আমার দ্রবণের ভলিউম বা দ্রবণের আয়তনটা কত হয়ে যাবে তখন? কেউ একজন বলো, 1 লিটার পানি এর মধ্যে আমি 250 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রণ করলাম, তাহলে আমার দ্রবণের তোমার দ্রবণ পুরা যে দ্রবণটা, সেই দ্রবণের যে ভলিউম বা আয়তন সেটা কি 1.25 হয়ে গেছে না? 1.25 লিটার হয়ে গেছে না এখন? 1 লিটার পানি আর 250 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে সম্পূর্ণ দ্রবণের তোমার ভলিউম কত হয়েছে বা আয়তন কত হয়েছে? 1 লিটার 250 মিলি। হ্যাঁ, 1 লিটার 250 মিলিলিটার বা 1.25 লিটার, তাই না? এখন 1.25 লিটার আমি ধরলাম, এই যে এই 250 মিলিলিটার, আমার এটার পরিমাণটাই তো কি, আমি মোলারিটি হিসাব করবো না, এটা মনে করো এক্স মোল। ঠিক আছে, এটা মনে করো এক্স মোল। এখন আমি যদি বলতাম যে আমার এই যে দ্রবণটা তৈরি করলাম, এই দ্রবণের মোলারিটি কত, আমাকে জানতে চাইলো এই দ্রবণের মোলারিটি কত, আমি কি ডিরেক্টলি এই পানি যেহেতু 1 লিটার নিয়েছিলাম, তাহলে আমি কি এক্স মোল, 1 লিটারে এক্স মোল আছে, তাহলে মোলারিটি হচ্ছে এক্স, আমি কিভাবে বলতে পারবো? এভাবে কিন্তু আমি বলতে পারবো না। আমাকে তখন হিসাব করতে হবে দ্রবণ নিয়ে, যে আমার 1.25 লিটার দ্রবণে এর মধ্যে আছে হচ্ছে তোমার এক্স এক্স মোল, তাহলে 1 লিটার দ্রবণে কতটুকু আছে? 1 লিটার দ্রবণে আছে হচ্ছে কি আমার x/1.25 এত মোল, তাহলে আমার মোলারিটি হচ্ছে এই যে এই সংখ্যাটা হচ্ছে কি আমার মোলারিটি। তাহলে মোলারিটি এই জিনিসটা আমাকে একদম ভালোভাবে মানে মাথায় ঢুকাই ফেলতে হবে, যে মোলারিটি সবসময় কি 1000 মিলিলিটার বা 1 লিটার কি দ্রবণে, 1 লিটার দ্রবণে। ঠিক আছে, তাহলে আমাকে যদি কেউ একজন একটা মোলার দ্রবণ তৈরি করতে বললো, আমাকে এসে বললো যে একটা 2 মোলার
যে কোনো কিছু একটা দ্রবণ তৈরি করো, একটা 2 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করো, তাহলে আমি আগেই ফার্স্টে 1 লিটার পানি নিয়ে ফেলতে পারবো না। আমি কি ফার্স্টে 1 লিটার পানি বিকারে নিয়ে ফেললাম, তারপরে সোডিয়াম ক্লোরাইড মিশানো শুরু করব, এভাবে কি আমি তৈরি করতে পারবো? এইভাবে কিন্তু আমি তৈরি করতে পারবো না। যখন দেখা গেছে যে আমি 1 লিটার পানি নিয়ে ফেলছি অলরেডি, এরপরে আরো কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দেওয়ার পরে কি পানির ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে না? ভলিউম তো বেড়ে গেল, সেই ভলিউম তো আর 1 লিটার থাকলো না, বা সেই আয়তন তো আর 1 লিটার থাকলো না। তাহলে আমার হিসাবে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে একটা দ্রবণ তৈরি করার উপায়টা কি? একটা দ্রবণ তৈরি করার উপায় হচ্ছে ফার্স্টে আমাকে দ্রবটা নিতে হবে। ফার্স্টে আমাকে দ্রব নিতে হবে। সেই দ্রবটা সলিড অবস্থায় থাকুক অথবা লিকুইড অবস্থায় থাকুক, যে অবস্থায় থাকুক আমি ফার্স্টে দ্রব নিব। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড নিলাম, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি করব? পানি মিশাবো, এর ভিতরে আমি দ্রাবকটাকে অ্যাড করব। ফার্স্টে দ্রব নিব, এরপরে দ্রাবকটাকে অ্যাড করব, দ্রাবকটাকে অ্যাড করে এরপরে হচ্ছে আমার যতটুকু ভলিউম দরকার সেই নির্দিষ্ট অ্যামাউন্টের ভলিউম আমি তৈরি করব। এটা হচ্ছে আমার একটা দ্রবণ তৈরির নিয়ম। আর হিসাব করার সময় কি হিসাব করব? টোটাল দ্রবণের যে ভলিউমটা, সেই টোটাল দ্রবণের ভলিউম নিব, আর হচ্ছে কি সেই দ্রবণের মধ্যে কতটুকু দ্রব অবস্থান করতেছে সেই দ্রবের অ্যামাউন্টটা নিব। ঠিক আছে? তাহলে পানি আমাকে কোশ্চেনে কনফিউজ করার জন্য বলতে পারে যে তোমার এখানে কি তোমার 250 মিলিলিটারের সাথে 1 লিটার পানি মিশানো হলো। তাহলে আমি ফার্স্টে খেয়াল করে নিব যে আমার দ্রবণ তৈরি করার পরে আমার এই দ্রবণটার টোটাল যে আয়তন, সেই আয়তনটা কত, এটা আমি ফার্স্টে খেয়াল করে নিব। তো এটাতে কারো ভুল হবে না আশা করি। এরপরে দেখো নিচে কিছু লেখা আছে, সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার। এগুলো কি? সেমিমোলার কাকে বলে? সেমি ওয়ার্ডটার মিনিং কি? 0.5। সেমি অর্থ হচ্ছে 0.5। তাহলে সেমি মোলার অর্থ হচ্ছে কি তোমার 0.5 মোলার, তাই না? 0.5 মোলার। 1 মোলার মানে যদি হয় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব, তাহলে 0.5 মোলার বা সেমি মোলার, এটা বলতে আমরা কি বুঝি? যদি সংজ্ঞা যায়, আমার কাছে যদি সংজ্ঞা জানতে চাই। স্যার 1 লিটার দ্রাবণের মধ্যে যদি 0.5 দ্রবীভূত থাকে তাহলে সেটাকে সেমিমোলার দ্রবণ। এক্স্যাক্টলি, যে 1 লিটার দ্রবণের মধ্যে যদি আমার কাছে 1/2 মোল বা 0.5 মোল দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে, তখন তাকে আমরা বলবো সেমি মোলার দ্রবণ। সেম ভাবে সেন্টি শব্দটার অর্থ কি? 0.1। 0.01। সেন্টি অর্থ হচ্ছে 1/100, 100 ভাগের 1 ভাগ। সেন্টি অর্থ হচ্ছে কি 100 ভাগের 1 ভাগ, তো 0.01। ডেসি অর্থ কি? 0.1। 0.1 বা 10 ভাগের 1 ভাগ। 2 মোলার, এটা বলতে আমি কি বুঝতে পারতেছি? যে 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে। তারপর 0.8 মোলার মানে কি? 1 লিটার দ্রবণে 0.8 মোল দ্রব দ্রবীভূত অবস্থায় আছে। এই যে মোলার, এই মোলার এই ওয়ার্ডটাকে প্রকাশ করার জন্য একটা প্রতীক আছে, আমরা জানি। প্রতীকটা কি? মোল। একটা মোল না, এটা হচ্ছে একটা ক্যাপিটাল এম। 1 এরপরে ক্যাপিটাল এম দিয়ে আমরা মোলার বলি। আমাকে বললো যে 1 M দ্রবণ, এটাকে আমরা কিভাবে পড়ি? যে 1 মোলার দ্রবণ বা 2 M দ্রবণ। এটা কি 2 মোলার দ্রবণ। তো মোলারিটি প্রকাশের জন্য আমাকে কি দরকার? মোলারিটি প্রকাশের জন্য এই যে নাম্বারটা দরকার, যে কত মোল দ্রব দ্রবীভূত অবস্থায় আছে সেই নাম্বার। এরপরে একটা ক্যাপিটাল এম দিয়ে আমরা সেই মোলারিটিকে প্রকাশ করি। এম মানে কি? এম হচ্ছে আমাদের মোলারিটি। এম অর্থ মানে এখানে এই প্রতীক যে এমটা ইউজ করতেছি, যে সিম্বল এম ইউজ করতেছি, এই সিম্বলের অর্থ হচ্ছে কি? মোলার। 1 M মানে হচ্ছে 1 মোলার, 2 মোলার। ঠিক আছে? তাহলে 2 মোলার দ্রবণকে আমরা কি লিখবো? 2 M দ্রবণ। বা 0.8 M অর্থ কি? 0.1 লিটার দ্রবণে 0.8 মোল দ্রব দ্রবীভূত অবস্থায় আছে। 2 নাম্বার কোশ্চেনে এটা প্রায় আসে, ছোটখাটো মানে স্কুলের পরীক্ষায় বা টেস্ট প্রি টেস্টে সাধারণত আসে, বোর্ডে খুব বেশি একটা আসে না, যে 2 M দ্রবণ বলতে কি বুঝি, বা 1 M দ্রবণ বলতে কি বুঝি। ঠিক আছে? বা সেমি মোলার দ্রবণ বলতে আমরা কি বুঝি, সেন্টিমোলার দ্রবণ বলতে তুমি কি বুঝো। এই ধরনের প্রশ্নগুলো 2 নম্বরের জন্য আসে। তো সেই ক্ষেত্রে আমাকে ফার্স্টে মোলারিটি সংজ্ঞা দিতে হবে, যে মোলারিটি কাকে বলে। এরপরে আমি বলবো যে সেমি অর্থ হচ্ছে 0.5, বা সেন্টি অর্থ হচ্ছে 0.01, বা এখানে 2 তো 2, এটাকে অর্থ বলার কিছু নাই। 1 লিটার দ্রবণের মধ্যে এই পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় থাকলে তখন সেটাকে আমরা বলি এত মোলার দ্রবণ বা এত মোলার দ্রবণ। আর এই যে নাম্বারগুলো, এটাকে আমরা বলতেছি কি? সেই দ্রবণের মোলারিটি, সেই দ্রবণটার মোলারিটি। আর মোলারিটি জিনিসটা কি? বেসিক্যালি মোলারিটি হচ্ছে কি ঘনমাত্রা প্রকাশের একটা একক বা ইউনিট। ঘনমাত্রা কি ছিল? ঘনমাত্রা ছিল যে একটা তোমার যে কোনো একটা দ্রবণে বা মিশ্রণে একাধিক যে উপাদান থাকে, একটা উপাদান সাপেক্ষে আরেকটা উপাদান কতটুকু আছে। এখানে কি আমার দ্রবণের সাপেক্ষে দ্রব কতটুকু আছে। মোলারিটি যদি আমি এইভাবে লিখতে পারি কি, দ্রব কার সাপেক্ষে?
দ্রাবকের সাপেক্ষে নাকি দ্রবণের সাপেক্ষে? দ্রব পার লিটার দ্রবণ। ঠিক আছে, তাহলে দ্রবণের সাপেক্ষে দ্রব কতটুকু আছে এটাকে আমরা কি বলি? মোলারিটি, বা তার মোলারিটি ইউনিটে ঘনমাত্রা। এরপরে কিছু সিলি সিলি কোয়েশ্চেন আসে, যে কোয়েশ্চেন দেখে মনে হয় যে এটা কোনো কোয়েশ্চেন হলো নাকি, যে লঘু দ্রবণ কাকে বলে, গাঢ় দ্রবণ কাকে বলে। লঘু গাঢ় ওয়ার্ড গুলো আমরা সবাই চিনি, তাই না? লঘু অর্থ কি? কম বা ছোট। আর গাঢ় কি? যে জিনিসের মধ্যে ঘন বা অনেক অধিক পরিমাণে আছে, এটাই। যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, কোন একটা দ্রবণের নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি দ্রব কম পরিমাণ থাকে তখন সেটাকে আমরা বলি লঘু দ্রবণ। আর যদি দ্রব বেশি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? গাঢ় দ্রবণ। কার উপর হিসাব নিকাশটা আমরা করতেছি? দ্রবের উপর। যে দ্রব যদি কম থাকে তাহলে সেটা লঘু, আর দ্রব যদি বেশি থাকে তাহলে সেটা হচ্ছে গাঢ়। এছাড়া আর কিভাবে লঘুকরণ বা গাঢ় করা যায়? আমার কাছে একটা গাঢ় দ্রবণ আছে, এটাকে আমি লঘু করব, কিভাবে করতে পারি? স্যার দ্রাবক বাড়িয়ে দিয়ে। নিযোগ আর কারো কোনো আইডিয়া? একজন আমাকে বলছে যে দ্রাবক বাড়িয়ে দিয়ে। আর কিভাবে লঘু করতে পারি? নিযোগ করে। কি করে? ক্লিয়ারলি বুঝি নাই। তো আমি দ্রাবক যেরকম বাড়াতে পারি সেম ভাবে দ্রব যদি কোনোভাবে নিষ্কাশন করা যায়, সেই দ্রবটাকে যদি সরাই ফেলা যায় সেখান থেকে, তাহলেও কি লঘু করা পসিবল। কিন্তু সেই প্রসেসটা কি খুব একটা ফিজিবল না, আমার অনেক বেশি কষ্ট করতে হয়। সেই কষ্টটা কি আমরা করি না সাধারণত। যদি গাঢ় দ্রবণকে লঘু করতে হয় তাহলে আমরা কি করি? দ্রাবক অ্যাড করি। কারণ দ্রাবকের সাপেক্ষেই তো আমরা লঘু বা গাঢ় হিসাব নিকাশ করতেছি। যদি দ্রাবক বেশি, মানে তোমার একটা দ্রবণে দ্রব কম থাকা মানে কি? আমার তো ভলিউমটা ফিক্স হয়ে গেছে। দ্রবণের নির্দিষ্ট পরিমাণ একটা কি করতেছি, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণে আমি দ্রবণের ভলিউমটাকে ফিক্স করে দিচ্ছি। ভলিউম, সরি ভলিউম না, অ্যামাউন্টটাকে ফিক্স করে দিচ্ছি, ভলিউম আমি ফিক্স করতেছি না। ভলিউমটাকে আমি চেঞ্জ করে সেটাকে লঘু বা গাঢ় করতে পারি। যেমন যদি আমি একটু দ্রাবক অ্যাড করি, আমার কি হয়ে যাবে? ভলিউমটা বেড়ে যাবে, বেশি ভলিউমের মধ্যে এখন কম পরিমাণ দ্রব থাকবে। আর যদি আমি কি করে ফেলি, দ্রাবককে সরায় ফেলি, তাহলে আমার কম পরিমাণ ভলিউমে বেশি পরিমাণ দ্রব থাকবে। আর আমরা এই যে ঘনমাত্রা, সেটা হিসাব করতেছিলাম কিভাবে? একটু আগে আমরা দেখলাম যে মোল পার লিটার, তাই না? পার লিটার মানে কি? পার আয়তন। আমরা আয়তনের উপরই এই হিসাব নিকাশটা করতেছি। তার মানে আয়তন যদি বাড়াই দেই, দ্রব সেম রেখে, দ্রবকে ফিক্সড রেখে যদি আমি আয়তন বাড়াই দেই, কিভাবে আয়তন বাড়াবো? দ্রাবক অ্যাড করে যদি আয়তন বাড়িয়ে দেই, তাহলে আমার দ্রবণটা লঘু হয়ে যাবে। আর যদি সেম ভাবে দ্রবকে ফিক্সড রেখে আমি যদি আয়তন কমাই দেই, মানে দ্রাবককে সরাই ফেলি, তাহলে আমার এই দ্রবণটা গাঢ় দ্রবণে পরিণত হবে। দুইটা দ্রবণ আমাকে দিয়ে যদি বলে কোনটা গাঢ় কোনটা লঘু, কিভাবে বুঝবো আমি? ঘনমাত্রা হিসাব করব। আমার কাজ হচ্ছে কি? ঘনমাত্রা হিসাব করা। ঘনমাত্রা দেখবো, যার ঘনমাত্রা বেশি সে হচ্ছে কি আমার বেশি গাঢ়, আর যার ঘনমাত্রা কম সে হচ্ছে কি লঘু দ্রবণ। এখন ঘনমাত্রা আমরা সাধারণত এসআই ইউনিট কি? মোল পার লিটার বা মোলারিটি। মোল পার লিটার বা মোলারিটি। অনেক সময় তোমার মোলার না লিখে মোল পার লিটার লেখা হয়, মোল পার লিটার। সো মোলারিটি, বড় হাতের এম, বা হচ্ছে কি তোমার মোল পার লিটার, যেটাই থাকুক না কেন সবগুলো একই জিনিস প্রকাশ করে। সো যত মোল পার লিটার থাকবে, যত বেশি থাকবে তত বেশি গাঢ়, আর যত কম থাকবে তত লঘু। এখন আমাদের এই মোলার ভলিউম বা মোলার দ্রবণ তৈরি করতে, মোলার দ্রবণ তৈরি করার জন্য আমরা কি ফার্স্টে তো আমরা কি নিব? সবার প্রথমে আমরা হচ্ছে কি আমাদের দ্রবটা নিব, তাই না? দ্রবর সাথে তো আমরা দ্রাবক অ্যাড করব। তাহলে দ্রব কি পরিমাণ নিতে হবে? আমার একটা নির্দিষ্ট মোলারিটির দ্রবণ তৈরি করতে হলে কি পরিমাণ দ্রব আমাকে অ্যাড করতে হবে, সেই সূত্র হচ্ছে আমাদের W = SMV/1000 বা SVM/1000, যে যেভাবে মনে রাখতে সুবিধা হয়। এই সূত্রটা আমার কার জন্য? যে আমার একটা নির্দিষ্ট মোলারিটির দ্রবণ তৈরি করতে, একটা নির্দিষ্ট মোলারিটির দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রব দরকার। তাহলে এখানে ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে আমার দ্রবের পরিমাণ। ডাব্লিউ হচ্ছে কি? দ্রবের পরিমাণ। দ্রবের ভর না? অবশ্যই পরিমাণটাই কি আমার গ্রামে, কোন ইউনিটে? গ্রাম এককে, গ্রাম ইউনিটে। ঠিক আছে, দ্রব কতটুকু লাগতেছে, কত গ্রাম দ্রব আমাকে দ্রবীভূত করতে হচ্ছে, সেটা হচ্ছে কি আমার ডাব্লু। আচ্ছা, তাহলে বাকিগুলা কি ডিনোট করে? এখানে এস কি? এস হচ্ছে আমার দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি। আমার দ্রবণের ঘনমাত্রা কোন এককে? মোল পার লিটার এককে। মোল পার লিটার এককে বা মোলারিটি। তাহলে ইউনিট কি? মোল পার লিটার। ঠিক আছে, 1 মোলার বা মোল পার লিটার। আচ্ছা, এম কি? এম হচ্ছে আমাদের মলিকুলার মাস বা আণবিক ভর। এম হচ্ছে আমাদের আণবিক ভর।
আণবিক ভরের ইউনিট কি? গ্রাম। গ্রাম পার মোল। ঠিক আছে, এটা ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। আণবিক ভর কোন ইউনিটে? গ্রাম পার মোল এককে। সাধারণত আণবিক ভরের কি থাকে না, আমরা জানি যে আণবিক ভরের কোনো ইউনিট থাকে না। আমরা এখানে কোন ইউনিট ইউজ করি? আমরা এখানে গ্রাম পার মোল ইউনিট ইউজ করি। কেন গ্রাম পার মোল ইউনিট ইউজ করি? দেখবো যে আমরা সবে যে তোমার মোল মোল ক্যান্সেল আউট হয়ে যায় এককটাকে ঠিক রাখার জন্য। আর ভি কি? ভি হচ্ছে আমাদের আয়তন। কার আয়তন? দ্রবণের। দ্রবণের আয়তন। এক্স্যাক্টলি, দ্রবণের আয়তন। এবং কোন ইউনিটে? ইউনিট কি? মিলিলিটার। আমাদের ইউনিটটা হচ্ছে মিলিলিটার। ঠিক আছে, মিলিলিটার এককে আমাদের দ্রবণের আয়তন হচ্ছে ভি। তাহলে দেখো তো, এখন এই ইউনিট গুলা যদি আমি মানে করি, আমার কোনো একটা সূত্র, সেই সূত্রটা কি ঠিক আছে কিনা, সূত্রের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা বা সূত্র ভুল হয়েছে কিনা, এটাকে চেক করার একটা উপায় হচ্ছে আমাদের ইউনিট অ্যানালাইসিস করা। ইউনিটটা ঠিক আছে কিনা, আমি যে ইউনিট গুলা ইউজ করছি, যে রাশিগুলা ইউজ করছি, সেই রাশিগুলার একক গুলাকে আমি বসাবো, সূত্রে বসাবো। তারপরে যদি দেখি আমার একক ঠিক আছে, তাহলে হচ্ছে আমার সূত্র ঠিক আছে। তাহলে দেখি আমাদের সূত্র ঠিক আছে কিনা। এখানে মোলারিটি ইউনিটটা কি? মোল পার লিটার। ইউনিট হচ্ছে মোল পার লিটার। এরপরে পরবর্তী এককটা কি? দেখো তো, গ্রাম পার মোল, তাই না? এম এর ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। তাহলে গ্রাম পার মোল। এরপরে হচ্ছে কি? ভি, মানে হচ্ছে মিলিলিটার। এখন মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে কি হয়? মিলিলিটারকে আমি 1000 দিয়ে ভাগ করলে কি পাই? লিটারে কনভার্ট হয় না? 1 মিলিলিটার মানে কি? 1/1000 লিটার না? তাহলে আমি কি করতেছি, তোমার মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করে এটাকে লিটার বানায় ফেলতেছি। এটাকে লিটার বানায় ফেলছি অলরেডি। এখন দেখো তো, মোল মোল ক্যান্সেল, লিটার লিটার ক্যান্সেল, থাকলো কি? শুধুমাত্র গ্রাম। আবার এই পাশে আমরা কি নিয়েছিলাম? দ্রব্যের ভর নিয়েছিলাম কোন এককে? গ্রাম এককে। তার মানে আমাদের ফর্মুলা কি আছে? ঠিক আছে। এটা, এই পদ্ধতি আমরা যে কোনো ফর্মুলার মধ্যেই অ্যাপ্লাই করে দেখতে পারি যে আমাদের ফর্মুলা কি ঠিক আছে কিনা, ফর্মুলেশন। তাহলে এটা হচ্ছে কি, আমাদের যে কোনো একটা নির্দিষ্ট মোলারিটির দ্রবণ যদি তৈরি করতে বলে, সেই নির্দিষ্ট মোলারিটির দ্রবণ তৈরি করার জন্য আমার কত কি পরিমাণ দ্রবণ নিতে হবে। কারণ ফার্স্টে তো আমরা দ্রব্য অ্যাড করব, এরপরে দ্রাবক আস্তে আস্তে অ্যাড করে ভলিউমটাকে ফিক্স করব। তাহলে যে পরিমাণ দ্রব্য অ্যাড করতে হবে, সেই দ্রব্যের ভর গ্রাম ইউনিটে হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ ইকুয়ালস টু এসভিএম বাই 1000। এস হচ্ছে কি? এস হচ্ছে আমাদের মোলারিটি বা ঘনমাত্রা। ইউনিট কি? মোল পার লিটার। আমাদের এম কি? এম হচ্ছে আণবিক ভর, গ্রাম পার মোল। এবং ভি হচ্ছে কি? আমাদের দ্রবণের আয়তন। ভি হচ্ছে আমাদের দ্রবণের আয়তন কোন এককে? মিলিলিটার এককে। মিলিলিটার এককে। তাহলে এই প্রশ্নগুলো দেখি আমরা সলভ করতে পারি কিনা। কি বলতেছে প্রথমটাতে? দেখো, আমাকে 200 মিলিলিটার, এটা এম এল এভাবে, মিলিলিটার এভাবে লেখে না, এটার এম ছোট হাতের, এল বড় হাতের। মিলিলিটার, 200 মিলিলিটার সেমি মোলার সোডিয়াম কার্বনেট Na2CO3 সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করো। আমাকে বলছে যে 200 মিলিলিটার সেমি মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করো। এটা যদি 2 নম্বরের প্রশ্ন হয়, জাস্ট আমি কি বলে তোমার কতটুকু দরকার, কি বলে তোমার 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট তৈরি করার জন্য সোডিয়াম কার্বনেট আমার কতটুকু দরকার, সেটা বের করে দিয়ে আসলে আমার 2 নম্বরের অ্যান্সার শেষ। যদি আমাকে 3 নম্বরে বলে, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার যদি এভাবে করতে বলে, তাহলে আমাকে পুরো পদ্ধতি লিখতে হবে। তোমাদের বইয়ে দেখবা যে তোমার একটা দ্রবণ তৈরি করার পদ্ধতি এক্সপেরিমেন্টের মতো করে লেখা আছে। ওই প্রসেসটা আমাকে 3-4 লাইন লিখতে হবে, এর সাথে অ্যাড করতে হবে। যদি আমাকে এটা 3 নম্বর বা 4 নম্বরের কোশ্চেন আসে, 4 নম্বরে আসে না সাধারণত, 3 নম্বরে আসতে পারে। যে 200 মিলিলিটার বা 100 মিলিলিটার, 250 মিলিলিটার, 1 লিটার সেমি মোলার যে কোনো একটা মোলারিটি দিয়ে দিল, একটা দ্রবণ প্রস্তুত করো। তাহলে সেই ক্ষেত্রে আমাকে পুরো প্রসেসটা বা পদ্ধতিটা লিখতে হবে। পদ্ধতিটা কি হবে এটা আমরা অলরেডি জানি, যে ফার্স্টে আমি পরিমাপ করব, পরিমাপ করে সেটাকে সেই পরিমাণ ততটুকু গ্রামে দ্রব্যকে আমি নিব, দ্রব্য মেপে নিব। মেপে নেওয়ার পরে সেই দ্রব্যটা আমি বিকারে অ্যাড করব। তারপরে আস্তে আস্তে গ্রাজুয়ালি দ্রাবক অ্যাড করতে থাকবো। দ্রাবক অ্যাড করতে করতে তোমার কি, এই যে 200 মিলিলিটার এই মার্ক পর্যন্ত ফিল আপ করবো, আমার হয়ে গেল প্রস্তুত। তারপরে ইচ্ছা মতো নাড়াবো বা স্টার করব, মিক্স করলে আমার দ্রবণ তৈরি হয়ে যাবে। এখন আমাকে জানতে চাচ্ছে যে 200 মিলিলিটার সেমি মোলার দ্রবণ তৈরি করতে হবে, তাহলে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে, সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি। যে সোডিয়াম কার্বনেট এর ওয়েটটা কতটুকু, এটা ডাব্লিউটা কত, এটা আমাকে ফার্স্টে বের করতে হবে। তাহলে কত হয় অ্যান্সার? দেখো তো এখানে এস কত, আমাদের এস এর ভ্যালু কত? 0.5।
এস এর ভ্যালু হচ্ছে আমাদের 0.5, তাই না? এস হচ্ছে 0.5। মলিকুলার মাস কত সোডিয়াম কার্বনেটের? স্যার 106। 106। আচ্ছা, 106 মাল্টিপ্লাইড বাই ভলিউম কতটুকু বলছে আমাকে? 200। ভলিউম বলেছে 200 মিলিলিটার। মিলিলিটার ইউনিটে আছে, চেঞ্জ করতে হয় না, ডিভাইডেড বাই 1000। অ্যান্সার কত আসে? স্যার 10.6। 10.6। 10.6 গ্রাম নাকি? জি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো সবাই কি ঠিকঠাক লিখতে পারছে কিনা আমরা। আমাদের 10.6 গ্রাম কি সোডিয়াম কার্বনেট ফার্স্ট নিতে হবে। তাহলে প্রসেসটা কি, সম্পূর্ণ প্রসেসটা কিভাবে বলতে পারি আমরা? যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট একটা বিকারে নেই। এরপরে কি করি, এর মধ্যে ফার্স্টে হিসাব ক্যালকুলেশনটা দেখাবো যে এত ভাবে আমি পাইলাম যে 10.6 গ্রাম আমার দরকার। তাহলে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট একটা বিকারে নেই। তার ভিতর যেহেতু আমাকে দ্রবণ প্রস্তুত করতে বলছে, কিসের দ্রবণ বলে নাই, তাহলে কোশ্চেনে একটু ইনকমপ্লিট কোশ্চেন আছে, কিসের দ্রবণ আমাকে বলে নাই। তো বলে দিবে যে জলীয় দ্রবণ তৈরি করো। তাহলে জলীয় দ্রবণ তৈরি করার জন্য দ্রাবক হচ্ছে আমাদের ওয়াটার, পানি, H2O। তাহলে কি নেই, এরপরে 200 মিলিলিটার একটা মার্ক থাকে আমার, যে বিকারি নিব বা যে ফ্লাস্কে নিব সেই ফ্লাস্কে তো অবশ্যই মার্ক করা থাকবে 100 মিলিলিটার, 200 মিলিলিটার, 250 মিলিলিটার। তাহলে 200 মিলিলিটার মার্ক পর্যন্ত কি অ্যাড করি, পানি অ্যাড করি। পানি অ্যাড করার পরে সেটাকে ভালোভাবে যে কোনো একটা গ্লাস রড অথবা স্টারার অথবা চামচ যা দিয়ে পারি সেটা দিয়ে নাড়িয়ে সেটাকে কি করব, সম্পূর্ণভাবে সমসত্ব মিশ্রণ তৈরি করব। তাহলে আমার তৈরি হয়ে গেল 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ। ওকে, এরপরের কোশ্চেন দেখো, ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড তৈরি করতে কত গ্রাম গ্লেসিয়াল H2SO4 প্রয়োজন? আচ্ছা, গ্লেসিয়াল সালফিউরিক অ্যাসিড হয়তো বা আমরা চিনি না, জানি কেউ গ্লেসিয়াল সালফিউরিক অ্যাসিড কাকে বলে? না। আচ্ছা, চিনি না আমরা। তো গ্লেসিয়াল সালফিউরিক অ্যাসিড কিছুই না, তোমার পিওর সালফিউরিক অ্যাসিড, একদম পুরা সালফিউরিক অ্যাসিডের পিউরিটি হয় হচ্ছে তোমার 98% পর্যন্ত। তো 98% পিওর সালফিউরিক অ্যাসিডকে বলা হয় গ্লেসিয়াল সালফিউরিক অ্যাসিড। এটা তোমার ধরে নাও যে সোডিয়াম কার্বনেটের মতো এটা তৈরির প্রস্তুতের উপাদান। ঠিক আছে, যে রাসায়নিক ভাবে যে কোনো একটা বস্তুর পিওরেস্ট ফর্ম, রাসায়নিক ভাবে যে কোনো একটা বস্তুর পিওরেস্ট ফর্মকে কি বলে? আমরা কি জানি কেউ? তোমাদের বইয়ে অন্য কোন একটা চ্যাপ্টারে আছে, কোন চ্যাপ্টারে আছে আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। রাসায়নিক ভাবে কোন একটা বস্তুর পিওরেস্ট ফর্মকে কি বলে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। না, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অন্য জিনিস, সেটাকে বলা হয় অ্যানালার পদার্থ, অ্যানালার। অ্যানালার, ঠিক আছে, কোন একটা কিছুর একদম হাইয়েস্ট, যতটুকু পিওর পসিবল, যতটুকু পিওরেস্ট থাকা পসিবল, সেই পরিমাণ পিওরেস্ট সবচেয়ে বিশুদ্ধতম পদার্থটাকে বলা হয় অ্যানালার, অ্যানালার গ্রেড। ঠিক আছে, যেমন স্যার এটা ইউরিয়া আমাদের এই 90। অধ্যায়ে আছে। হ্যাঁ, এই অধ্যায়ে আছে। এই অধ্যায়ে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়তো বা সামনে আছে। তো এটা হচ্ছে কি আমাদের যে কোনো একটা যতটুকু পিওরেস্ট পাওয়া যায় সেই পিওরেস্ট ফর্মটাকে বলা হয় তার অ্যানালার গ্রেড বা অ্যানালার ফর্ম। ঠিক আছে, যেমন ইউরিয়া 99% পিওর পাওয়া যায় যদি, সেটাকে আমরা বলি অ্যানালার ইউরিয়া। ঠিক আছে, যেমন সোডিয়াম সরি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 98%ই তার কি পিওরেস্ট, এটাকে বলা হয়, এটাকে অ্যানালার গ্রেড সালফিউরিক অ্যাসিড আমরা বলি। এটার একটা স্পেশাল নাম আছে গ্লেসিয়াল সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এটা জাস্ট একটা স্পেশাল নাম। ওকে, এখন তাহলে আমাকে বলছে কি ডেসিমোলার তৈরি করতে বলছে, তাই না? তাহলে ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড তৈরি করতে আমাকে কি কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, এটা আমাকে জানতে চাচ্ছে। তাহলে গ্রাম প্রয়োজন, তার মানে কি, এই যে ফর্মুলাতে চলে আসবো আমরা, W ইকুয়ালস টু SVM বাই 1000। তাহলে এস কত বলছে আমাকে? ডেসিমোলার, ডেসিমোলার মানে মোলারিটি কত? 0.1। 0.1। ভলিউম কতটুকু বলছে স্যার আমাকে? এখানে তো ভলিউম নাই। আচ্ছা, ভলিউম দেওয়া নাই। আচ্ছা, ভলিউম দেওয়া নাই, আমি ধরে নিলাম ডেসিমোলার যেহেতু, আমি ধরে নিলাম 1 লিটার। যেহেতু আমার কাছে ভলিউম দেওয়া নাই,
তাহলে আমাকে বলছে ডেসিমোলার, আমি ধরে নিলাম 1 লিটার। ঠিক আছে, কারণ মোলার মানে কি 1 লিটারে কত মোল আছে, তাই না? তাহলে ডেসিমোলার মানে কি 1 লিটারে 0.1 মোল থাকবে। যেহেতু আমাকে ভলিউম দেওয়া নাই এই কোশ্চেনটাতে, তাহলে আমি কি 1 লিটার ধরে নিব। যদি আমাকে ভলিউম দেওয়া না থাকে এবং এটাকে আমাকে অ্যান্সার করতেই হয়, তাহলে আমি 1 লিটার ধরে নিব। ঠিক আছে, কারণ আমাকে বলে দিচ্ছে যে ডেসিমোলার, আর ডেসিমোলার বাই ডেফিনিশন আমরা জানি কি 1 লিটারে 0.1 মোল। এখানে আমি ভলিউম ধরে নিলাম 1 লিটার, তার মানে কি 1000 মিলিলিটার। তারপরে আণবিক ভর কত সালফিউরিক অ্যাসিডের? 98 98 ডিভাইডেড বাই 1000। তাহলে কতটুকু দরকার ডেসিমোলার তৈরিতে? 1000 কাটা 9.8 গ্রাম। 9.8 গ্রাম, তাহলে 9.8 গ্রাম পার লিটার। 9.8 গ্রাম পার লিটার আমার ডেসিমল। অ্যান্সারটা কিরকম হবে? অ্যান্সারটা হবে, আমি যেহেতু ধরে নিছি 1 লিটার, আমাকে তো ভলিউম বলে দেয় নাই, আমি তো ধরে নিছি 1 লিটার। এই কারণে আমার অ্যান্সারটা লিখবো যে আমি কিভাবে, যে আমার 9.8 গ্রাম পার লিটার গ্লেসিয়াল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন আমার ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড তৈরি করতে। ঠিক আছে, ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড তৈরি করতে আমার 9.8 গ্রাম পার লিটার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। আর যদি আমাকে ভলিউম বলে দিত, তখন আর কি এই পার লিটারটা থাকতো না, ভলিউম ভলিউম ক্যান্সেল আউট হয়ে যেত। ঠিক আছে, আমার যেই ভলিউমটা দিল সেই ভলিউমটা আমি মিলিলিটার ইউনিটে এই জায়গায় ইউজ করতে পারতাম। যেহেতু আমাকে ভলিউম বলে দেয় নাই, এই কারণে আমার অ্যান্সারটা কিরকম আসবে? 9.8 গ্রাম পার লিটার সালফিউরিক অ্যাসিড আমার কি প্রয়োজন। বুঝতে পারছি? জি ওকে, সো কোশ্চেন যদি একটু হার্ড হয়, আমরা কোশ্চেনের দোষ দিব না যে কোশ্চেন বুঝি না, কঠিন। ঠিক আছে, একটু চেষ্টা করব সেই আমরা যতটুকু জানি তার মধ্যে অ্যান্সার করা পসিবল হয় কিনা। ঠিক আছে, খুব বেশি চেষ্টা করার দরকার নেই আবার, কারণ জেনুইনলি কোশ্চেনে ভুলও থাকতে পারে। তো এরপরের কোশ্চেন দেখো কি বলছে। 30.7 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সাথে প্রয়োজনীয় পানি যুক্ত করে 500 মিলিলিটার করা হলো, দ্রবণটির মোলারিটি কত নির্ণয় করো। আমাকে কি বলছে যে 30.7 গ্রাম সোডিয়াম ক্লোরাইড কি করা হয়েছে, আমাকে এর মধ্যে যতটুকু পানি দরকার পানি যুক্ত করে সেটা 500 মিলিলিটার করা হয়ে গেছে। তার মানে 500 মিলিলিটার কি আমার পুরা দ্রবণটার আয়তন, তাই না? আমার পুরা সম্পূর্ণ দ্রবণের আয়তন হচ্ছে 500 মিলিলিটার। এই 500 মিলিলিটার দ্রবণের মধ্যে কতটুকু আছে? 30.7 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। তাহলে দ্রবণটির মোলারিটি কত আমাকে বের করতে বলছে। তাহলে আমরা ফর্মুলা জানি, ফর্মুলা দিয়ে ম্যাথ করে ফেলবো খুব ইজিলি। W ইকুয়ালস টু SVM/1000। এখানে কি কি দেওয়া আছে? ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ কত দেওয়া আছে? 30.7 ইকুয়ালস টু কত? মোলারিটি আমি জানি না, তাহলে এস হচ্ছে এস এর মতোই থাকবে। ভি কত? 500 মিলিলিটার, 500 মিলিলিটার মাল্টিপ্লাইড বাই মোলারিটি কত সোডিয়াম ক্লোরাইডের, সরি মলিকুলার মাস কত সোডিয়াম ক্লোরাইডের? 58.5 58.5 ডিভাইডেড বাই 1000। তাহলে কত হয় অ্যান্সার? দেখো তো, এস ইকুয়ালস টু 1। 1.04 1 এর চাইতে একটু বেশি হবে। 1.0 আচ্ছা হ্যাঁ, 1 পয়েন্ট সামথিং, 1.05 1.05। এটা হচ্ছে কি মোলার, এটা হচ্ছে তার মোলারিটি। তাহলে মোলারিটি যেহেতু জানতে চাইছে, তাহলে আমাকে একটা ইউনিট দিতে হবে। ইউনিট কি? মোলার। ঠিক আছে, 1.05 মোলার। এটা কি এই দ্রবণটির মোলারিটি কত? মোলারিটি হচ্ছে 1.05 মোলার। ঠিক আছে, অথবা 1.05 মোল পার লিটার। ওকে, সো এই রিলেটেড কোয়েশ্চেন আমরা আশা করি সবাই পারবো। পরবর্তী টপিক আমাদের কি বলছে, যে যৌগে মোলের শতকরা সংযুতি। শতকরা সংযুতি কাকে বলে? ফার্স্ট কথা হচ্ছে কি শতকরা সংযুতি জিনিসটা কি জিনিস? বলো তো কেউ একজন, শতকরা সংযুতি জিনিসটা কি? স্যার কোন যৌগে 100 গ্রামের মধ্যে কোন মোলে যত গ্রাম থাকে তাকে ওই মোলের শতকরা সংযুতি বলে। আচ্ছা, এখানে দেওয়া আছে, এইটা অ্যান্সারটা দেওয়াই আছে সংযুতি কাকে বলে। তো ফার্স্ট কথা হচ্ছে সংযুতি, এই সংযুতি জিনিসটা কি? আমরা তো সংযুক্তি শিখছি, তাই না? সংযুক্তি ওয়ার্ডটা শুনছি আর কি। সংযুক্তি এই ওয়ার্ডটার সাথে আমরা বেশি প্রচলিত বা বেশি পরিচিত। কিন্তু সংযুতি বইয়ে কি সংযুক্তি আছে না সংযুতি আছে? দেখো তো। একটা সংযুতি আছে। সংযুতি সংযুতি দেওয়া আছে, আগের সংযুক্তি। বইয়ে তো সংযুক্তি ছিল। হ্যাঁ, অনেক জায়গায় সংযুক্তি আছে, অনেক জায়গায় সংযুতি আছে।
তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই যে কি সংযুক্তি নাকি সংযুতি। ওয়ার্ডটা সংযুতি, সংযুক্তি লিখলেও খুব একটা ভুল হবে না, দুইটার মিনিং অলমোস্ট সেম, দুইটার মিনিং কাছাকাছি। ঠিক আছে, দুইটার মিনিংই হচ্ছে কি কোনো কিছু যোগ করা। আর ইংলিশে দুইটার মিনিংই মানে দুইটারই যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি দুইটাই কম্পোজিশন, সংযুক্তিও কম্পোজিশন, সংযুতিও কম্পোজিশন। ঠিক আছে, সো এটা নিয়ে খুব একটা টেনশন করার কোনো কারণ নেই যে বানান ভুল হলো কিনা। তো কম্পোজিশন বা সংযুতি কি, কোন একটা জিনিস গঠন করার সময় কি কি জিনিস যোগ করে এই জিনিসটা গঠন করা হয়েছে। একটা যৌগ গঠন করা হয়েছে, তার মধ্যে কি কি মৌল যোগ করে সেটাকে আহ, এই যৌগটা গঠন করা হয়েছে, সেই মৌলগুলো হচ্ছে কি ওই যৌগের সংযুতি। যে তোমার একটা যৌগ আছে সালফিউরিক অ্যাসিড, সেটার সংযুতি কি কি কিসের কিসের মাধ্যমে তৈরি হয়েছে, যে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এই মৌলগুলো হচ্ছে কি ওই এই মৌলগুলো সংযুতির মাধ্যমে আমার সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। কিন্তু শতকরা সংযুতি কি, শতকরা শতকরা সংযুতি হচ্ছে আমার শতকরা জিনিসটাই বোঝায় কি একশোর মধ্যে, তাই না? শতকরা বললেই আমরা বুঝি একশোর মধ্যে। তাহলে ওই যে যৌগটা, যে যৌগটা আমরা তৈরি করলাম সেই যৌগের 100 গ্রাম, সেই যৌগের কি 100 গ্রামের মধ্যে কোনো মৌল কতটুকু আছে, 100 গ্রামের মধ্যে ওই মৌল কত গ্রাম আছে সেটাকে বলা হয় ওই মৌলের শতকরা সংযুতি। কোন যৌগের 100 গ্রামের মধ্যে ওই মৌল কত গ্রাম আছে তাকে বলা হয় ওই মৌলের শতকরা সংযুতি। আচ্ছা, আমরা যে ফর্মুলাতে আসলাম, আমরা যে ফর্মুলাটা তৈরি করলাম, ফর্মুলাটা কিভাবে তৈরি করলাম? ফর্মুলাটা তৈরি করার জন্য আমরা ফার্স্টে দেখতেছি যে সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা উদাহরণ দিই, দেখি যে H2SO4, না পানি দিয়ে উদাহরণ দিই। আমরা H2O, পানির মধ্যে কে আছে, পানির মধ্যে আছে দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, তাই না? H2O, তাহলে H2 আমার তো গ্রামে গ্রামে সম্পর্ক, তাই না? সম্পর্কটা কি গ্রামের সাথে গ্রামের। আমরা জানি কি এটার 1 মোল, 1 মোল মানে কত গ্রাম, 18 গ্রাম, তাই না? এই পানির 1 মোল মানে হচ্ছে কি 18 গ্রাম। তাহলে 18 গ্রাম পানিতে বা 18 গ্রাম H2O তে হাইড্রোজেন আছে কত গ্রাম, দেখো তো। হাইড্রোজেন কত গ্রাম আছে? 2 গ্রাম। 2 গ্রাম আছে। কিভাবে বুঝলাম 2 গ্রাম আছে? এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের ভর হচ্ছে কি আমার 1, আর হাইড্রোজেন আছে হচ্ছে কি 2টা। হাইড্রোজেনের ভর হচ্ছে 1 এবং হাইড্রোজেন আছে 2টা। তাহলে 1 মোল পানিতে বা 18 গ্রাম পানিতে আমার হাইড্রোজেন আছে হচ্ছে কি 2 গ্রাম। তাহলে আমার 100 গ্রামের মধ্যে কত আছে এটা বের করতে হবে। তাহলে ঐকিক নিয়ম করি আমরা, ঐকিক নিয়মের মাধ্যমে 1 × 2 / 18, আর 100 গ্রামের জন্য ×100 এই জিনিসটাকে আমরা যদি এখন তোমার নর্মালাইজ করি, মানে কমন টার্মে নিয়ে যাই, কমন টার্মে নিয়ে গেলে দেখতে পারবো কি যে 1 হচ্ছে কি আমার হাইড্রোজেনের পারমাণবিক ভর, 1 হচ্ছে আমি যেই মৌলটা বের করতেছি সেই মৌলের পারমাণবিক ভর, 2 কি 2 হচ্ছে সেই মৌলটা কতগুলো আছে, মানে আলটিমেটলি আমার পরমাণুর সংখ্যা, যেই পরমাণুর আমি বা যেই মৌলের সংযুতি বের করতেছি সেটার সংখ্যা, /18। 18 কি 18 হচ্ছে আমার যে যৌগটা ছিল সেই যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর। এবং শতকরা প্রকাশ করার জন্য 100% দিয়ে আমরা কি করি, মাল্টিপ্লাই করি। তাহলে কোন একটা যৌগে যে কোনো একটা নির্দিষ্ট মৌলের শতকরা সংযুতি কত, যে মৌলের পারমাণবিক ভর মাল্টিপ্লাইড বাই সেটা কতগুলো আছে সেটা, / টোটাল যৌগের আণবিক ভর × 100%। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের কোন একটা মৌলের শতকরা সংযুতি বের করার প্রসেস। আচ্ছা, তাহলে আমরা ছোট ম্যাথটা করে ফেলি। কয়েকটা যৌগ দেওয়া আছে, সেগুলো শতকরা সংযুতি বের করতে বলছে আমাকে। তাহলে বের করো শতকরা সংযুতি সবগুলা, সবগুলার। এখানে কিন্তু বলছে সকল মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে, তাহলে সবগুলা মৌলের জন্য শতকরা সংযুতি আমাকে কি করতে হবে, বের করতে হবে। করে ফেলো। কার হয়েছে প্রথমটা, সালফিউরিক অ্যাসিড কার হয়েছে?
হ্যাঁ ফাতিহা বলো। প্রথমটা করছি বলো প্রথমটা হাইড্রোজেনের কত? হাইড্রোজেনে হচ্ছে 2.04 2.04%। সালফারের কত? 32.665 32.65%। আর অক্সিজেনের কত? 65.30%। 65.30%। সবারই কি এরকম আসছে? জি স্যার। আচ্ছা 65.31 দেই তাহলে মনে হয় 100% কমপ্লিট হবে। আমাদের 100% মিলাতে হবে তাই না? সবগুলা সবগুলো শতকরা সংযুতি যদি আমরা অ্যাড করি তাহলে কত হবে? 100% হবে। আচ্ছা, নেক্সট অ্যালুমিনিয়াম সালফেটেরটা। স্যার জি স্যার। 15.79 আচ্ছা বুঝতে পারো নাই নাকি? ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট আমরা করি। দেখি স্যার এটা অ্যালুমিনিয়াম করছি। সালফেটে। স্যার আচ্ছা ঠিক করছি আছে, তো যারা করছো ঠিক আছে, দেখো অ্যান্সার মিলে কিনা। আমরা একটা করে দেই একটা, কারণ সবগুলোই তোমরা করলে একটা তো করে দেওয়া উচিত, অনেকে হয়তো বা বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যালুমিনিয়াম সালফেট আমরা কি দেখলাম মাত্রই, ফর্মুলা কি দেখেছি যে একটা যৌগে কোন একটা মৌলের শতকরা সংযুতি বের করার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল সেই যৌগের 100 গ্রামের মধ্যে সে কত গ্রাম আছে, ওই মৌলটা কত গ্রাম আছে। বের করার জন্য ফার্স্টে আমরা কি হিসাব করছি? আমরা যেটা জানি, আমরা কি জানি? সেই মৌলের আণবিক ভর আমরা জানি, সেই যৌগের আণবিক ভরটা আমরা জানি। আমরা ফার্স্টে দেখলাম যে সেই আণবিক ভরের মধ্যে কত গ্রাম আছে। 18 গ্রাম যদি তার আণবিক ভর হয়, তাহলে 18 গ্রামের মধ্যে কোন একটা মৌল কতটুকু আছে, ফার্স্ট আমরা সেটা বের করলাম। এরপরে ঐকিক নিয়মে 100 গ্রামের মধ্যে সেই মৌলটা কত গ্রাম আছে সেটা আমরা বের করতেছি। সেটা বের করার পরে দেখলাম যে এটাকে যদি আমি কমন একটা টার্মে নিয়ে যাই, তখন আমার ফর্মুলা হয় মৌলের পারমাণবিক ভর মাল্টিপ্লাইড বাই সেই মৌলটা কতগুলো আছে, সেই মৌল কতগুলো কতগুলো পরমাণু সেই মৌল আছে আমার ওই যৌগটার মধ্যে, ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর, ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের টোটাল যৌগের আণবিক ভর কত? টোটাল আণবিক ভরটা আমরা ফার্স্টে বের করে ফেলি। আণবিক ভর আমরা দেখতেছি অ্যালুমিনিয়াম সালফেটের 342। 342, 342 342। এর মধ্যে অ্যালুমিনিয়ামের আণবিক ভর মানে পারমাণবিক ভর কত? 27 27। সালফারের পারমাণবিক ভর কত? 32। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, 16 তাই না? আচ্ছা, এখন এই অ্যালুমিনিয়াম আছে কয়টা? অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ কম্পোজিশন আমরা বের করব, পার্সেন্টেজ কম্পোজিশন অফ অ্যালুমিনিয়াম, এটা আমরা বের করব। তাহলে অ্যালুমিনিয়াম আছে কয়টা? দুইটা, দুইটা তাই না? অ্যালুমিনিয়াম আছে দুইটা, তার ভর হচ্ছে 27। তাহলে পরমাণুর পারমাণবিক ভর মাল্টিপ্লাইড বাই পরমাণুটা আছে কয়টা, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27 মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই টোটাল অণুর ভর কত? 342, 342 মাল্টিপ্লাইড বাই 100% ইকুয়ালস টু কত হয়? ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আসে 0.7 হচ্ছে 15.7 15.79%। ক্যালকুলেট করলে আসে হচ্ছে আমাদের 15.79%। এরপরে সালফারেরটা ক্যালকুলেট করি আমরা। সালফারের পার্সেন্টেজ কম্পোজিশন কত হবে? সালফারের ভর হচ্ছে 32। সালফার আছে কয়টা দেখো তো, এখানে সালফার কয়টা আছে? তিনটা একটা সালফেটে সালফার আছে একটা, সালফেট আছে আমার টোটাল তিনটা, তার মানে সালফার আছে তিনটা। তাহলে সালফার আছে কয়টা? তিনটা। মাল্টিপ্লাই ডিভাইডেড বাই 342 ইন্টু 100% কত হয়? 28.07 28.07%, 28.07%। আচ্ছা, তাহলে এরপরে সালফারের পরে আছে কি? অক্সিজেন। তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ কম্পোজিশন, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেন আছে কয়টা? 12টা 4 ইন্টু 3 12টা। একটা সালফেটের মধ্যে অক্সিজেন আছে 4টা এবং সালফেট আছে আমার টোটাল 3টা, তাহলে টোটাল 3 4 12টা অক্সিজেন আছে ইন্টু 100% কত হয়? 56.14 56.14%, 56.14%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শতকরা সংযুতি বের করার যে নিয়ম বা বের করার ম্যাথের যে নিয়ম। তাহলে অ্যালুমিনিয়াম কত পেলাম আমরা? 15.79%। সালফার পেয়েছি 28.07% এবং অক্সিজেন পেয়েছি 56.14%। দেখো তো সবগুলো অ্যাড করে 100% হয়েছে, তার মানে আমার ম্যাথ ঠিক আছে, ম্যাথের মধ্যে কোনো
ভুল নেই। HCl এটা করা হয়েছে। হ্যাঁ স্যার। অ্যান্সার কত আসে হাইড্রোজেন? 2.74। 2.74%। 2.74%। ক্লোরিন কত আসে? 97.26। বাকি যতটুকু আছে সম্পূর্ণটাই ক্লোরিন, 97.26%। এটা হচ্ছে কি আমাদের ক্লোরিন। সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম কতটুকু আছে? 27.06। সোডিয়াম হচ্ছে কত? 27.06%। নাইট্রোজেন কতটুকু? 16.47। 16.47। আর অক্সিজেন? 56.47। 56.47%। 47 আর 47 কত হয়? 94, আর 06 হচ্ছে 100। বলো তো এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে কিনা শতকরা সংযুতি নির্ণয় কিংবা অন্য কোনো আগের পার্ট গুলোর মধ্যে? আমরা কি বুঝতে পারছি শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হয়? জি স্যার। জি স্যার। আচ্ছা, ম্যাথ রিলেটেড কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো প্রবলেম না থাকে, আহ এই চ্যাপ্টারে আমরা তাহলে হচ্ছে শতকরা সংযুতি পর্যন্ত পড়লাম। শতকরা সংযুতির পরে আমরা শতকরা সংযুতি থেকে সেটা কিভাবে স্থূল সংকেত বের করতে হয়, স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক সংকেতে যেতে হয়, এরপরে হচ্ছে কি আমাদের রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে সমতাকরণ করতে হয়। নেক্সট ক্লাসে আমরা এই পার্টগুলো দেখব। তাহলে আজকের ক্লাসে আমরা যতটুকু পড়লাম এই পর্যন্ত কারো কি কোনো প্রবলেম আছে কিনা? যদি কোনো প্রবলেম থাকে তাহলে কোশ্চেন করতে পারো। আচ্ছা, প্রবলেম নাই। পরীক্ষা রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার রেজাল্ট একজন একজন করে। বলো সুন্না। স্যার হচ্ছে গিয়ে প্রথম যে কোয়েশ্চেনটা আছে না সেটা ভুল দেখাচ্ছে। প্রথম মানে কোশ্চেন কি ভুল দেখাচ্ছে? এমসিকিউ হ্যাঁ আমাদেরও ভুল দেখাচ্ছে। নাইট্রেটের যোজনী এক না, হ্যাঁ, নাইট্রেট হবে অ্যান্সার। কিন্তু হ্যাঁ আমরা এটা আমরাও দিয়েছি। এটা দিচ্ছি কিন্তু আমাদের ভুল আসছে। আচ্ছা ঠিক আছে, যারা নাইট্রেট দিছো তাদের অ্যান্সার ঠিক আছে, অসুবিধা নেই। যারা নাইট্রেট দিছো তাদের অ্যান্সার ঠিক আছে, এটা দেখবো না। আর কোনো স্যার কোয়েরি? বুঝতে পেরেছি। হ্যাঁ সিথি, স্যার রেজাল্ট দিবেন কবে? খাতা যেদিন দেখা শেষ হবে এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবা। আর কারো? আচ্ছা, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই। নেক্সট উইকে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। স্যার ওয়ালাইকুম আসসালাম।